হ্যাঁ, ওয়ার্ল্ড কাপ তো একদম নাকের ডগায়। এই আপনার পয়েন্ট অফ ভিউ থেকে এবার ওয়ার্ল্ড কাপে আপনি কাদেরকে আসলে ফেভারিট মনে করছেন, কোন টিমগুলোকে? ওয়ার্ল্ড কাপ যখন শুরু হয় তখন কিন্তু অল্প কয়েকটা দেশকে আমরা আসলে ফেভারিট ভাবি এবং ওর ভিতর থেকেই কিন্তু চ্যাম্পিয়ন হয়, যদি বেশি রকম কোনো দুর্ঘটনা না ঘটে, এবং সেটা খুব কম ঘটেছে। দুর্ঘটনা ঘটলেও আসলে সেমিফাইনাল, কোয়ার্টার ফাইনাল এর আগে আসলে হয় না। ফেভারিট যে দলগুলি তার ভিতর থেকে যদি আপনি দেখেন, ওয়ার্ল্ড কাপ 1930 সাল থেকে শুরু হয়েছে, তারপর থেকে যারা ফেভারিট হিসেবে এসেছে তারপর থেকে তারাই চ্যাম্পিয়ন হয়েছে, বাইরে কিন্তু আসলে অঘটন খুব কম ঘটেছে। তো সেই জায়গা থেকে যদি আমাকে বলেন স্পেসিফিকভাবে, ওই যে কয়েকটা দল আমরা সবসময় বলি, লাইক আর্জেন্টিনা, ব্রাজিল, স্পেন, ফ্রান্স, পর্তুগাল, ইংল্যান্ড, জার্মানি, নেদারল্যান্ডস, এর বাইরে থেকে তো আসলে মানে ওয়ার্ল্ড কাপ জেতার মতো দল আমি দেখি না, টু বি অনেস্ট। হয়তো কেউ সেমিফাইনালে যেতে পারে বা ফাইনালও যেতে পারে বা কোয়ার্টার ফাইনালে যেতে পারে। লাস্ট মরক্কোর কথা যদি বলি, হ্যাঁ, মরক্কো পর্তুগালকে হারিয়ে তারা সেমিফাইনালে গিয়েছিল। তো যেটা হয় যে এই পর্যন্তই, বাট আমার কাছে মনে হয় যে দলগুলির নাম বলেছি তাদের ভিতর থেকে কেউ চ্যাম্পিয়ন হবে এবং এরাই ফেভারিট। তো আপনার এই ফেভারিট টিমগুলোর মধ্যে থেকে অনেকেই আসলে তাদের স্কোয়াড অলরেডি ঘোষণা করেছে। আমরা যদি একটু স্কোয়াড নিয়ে কথা বলতে চাই, ব্রাজিল যে টিমটা আসলে ঘোষণা করেছে, আপনার কি মনে হয় এই টিম দিয়ে আসলে ওয়ার্ল্ড কাপ মিশন হেক্সা কমপ্লিট করতে পারবে তারা? অফকোর্স ব্রাজিল যে স্কোয়াড নিয়ে ওয়ার্ল্ড কাপে আসুক না কেন, সবসময়ের জন্য তারা ওয়ার্ল্ড কাপ জিততেই আসে এবং তাদের নামের সাথে একটা ওই স্পিডটা আছে যে ভালো খেলে এবং 5 বারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন সব থেকে বেশি। তো সেই জায়গা থেকে ওয়ার্ল্ড কাপ স্কোয়াড যদি ঘোষণার সিস্টেমটা দেখেন, এটা পৃথিবীতে একমাত্র ব্রাজিলই করে। হ্যাঁ, যে তারা আসলে 700 সাংবাদিক সামনে রেখে, এটা কিন্তু তারা প্রত্যেক ওয়ার্ল্ড কাপের আগেই করে। তাদের কোচ ডিক্লেয়ার দেয় এবং তাদের ফ্যান্স, তাদের সাংবাদিক, তাদের ফ্যামিলি, যারা স্কোয়াডের প্লেয়ার, তারা কিন্তু সবসময় টিভি স্ক্রিনের সামনে ওয়েট করে। লাইভ প্রোগ্রামটা হয় এবং সেখান থেকে কিন্তু তারা প্লেয়ার অ্যানাউন্সমেন্ট করে, এবং কার্লো আনচেলত্তি কিন্তু সেটাই করেছে। এবং এবার ওয়ার্ল্ড কাপ স্কোয়াডটা যদি দেখেন, একটু ডিফারেন্ট হয়েছে এই কারণে, কারণ নেইমার থাকবে কি থাকবে না ওইটা নিয়ে কিন্তু সারা পৃথিবীতে একটা অন্যরকম আলোচনা ছিল। কারণ নেইমারের স্কোয়াডে থাকাটা নিয়ে কিন্তু কিছুটা সময় সংশয় ছিল, কারণ কার্লো আনচেলত্তি একটা সময় তার ইন্টারভিউতে বলেছে যে পুরো ফিট নেইমারকে না পেলে আমি হয়তো দলের স্কোয়াডে রাখতে পারবো না, এবং নেইমারকে রাখতে গিয়ে আমি অন্য একজন ভালো প্লেয়ারকে বাদ দিতে পারবো না, এরকম কিন্তু সে বেশ কয়েকবার ইন্টারভিউতে বলেছে। সুতরাং এবারের স্কোয়াডটা যখন সে ডিক্লেয়ার দেয়, তখন কিন্তু সবার মানে ওই জায়গাটাই ছিল, ফোকাস ছিল, এবং নেইমার দলে থাকবে কিনা। ফরচুনেট অবশ্যই নেইমার দলে রয়েছে, এবং আপনি যেটা বলেছেন যে এই দলটা নিয়ে ব্রাজিল কতদূর জিতে পারবে, চ্যাম্পিয়ন হতে পারবে কিনা, আমি বলবো যে চ্যাম্পিয়ন হওয়ার মতো দলই ব্রাজিল স্কোয়াডে রয়েছে। ব্রাজিল যে স্কোয়াড দিয়েছে সেখানে যদি আপনি দেখেন, মানে স্কোয়াডের মধ্যে আপনার কাছে মনে হয় ওদের মানে ব্রাজিলের স্ট্রং পার্টটা কোন জায়গাটা হয়েছে? অবশ্যই আপনার ওয়ার্ল্ড কাপ জিততে গেলে ম্যাচ উইনিং প্লেয়ার লাগে অনেক বেশি। হ্যাঁ, ম্যাচ উইনিং প্লেয়ার লাগে বেশি। ফুটবল ইজ এ টিম গেম। হ্যাঁ, এটা এখন আপনি 2 গোল দিয়ে 3 গোল খেয়ে গেলেন, হ্যাঁ, তো আপনি ম্যাচ জিততে পারবেন না। সো স্ট্রং পয়েন্ট আপনাকে প্রত্যেকটা ডিপার্টমেন্টেই লাগবে। আপনি যদি গোলকিপারে দেখেন, হ্যাঁ, এখানে এলিসন, বেকারের মতো গোলকিপার রয়েছে। হ্যাঁ, সুতরাং এবং ডিফেন্ডাররা যদি দেখেন, হ্যাঁ, আর্সেনালকে চ্যাম্পিয়ন করেছে গেব্রিয়েল মার্কিনোস, প্যারিস সেন্ট জার্মেন আপনার চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল খেলবে, এবং ওদিকে কিন্তু লিগ 1ও জিতেছে। সো এই ধরনের দুজন সেন্টার ব্যাক কিন্তু আপনার দলে রয়েছে। মিডফিল্ডে যদি দেখেন, আপনি ক্যাসিমিরোকে রেখেছে, হ্যাঁ, খুবই এক্সপিরিয়েন্স। গেমেরেস রয়েছে নিউক্যাসেলের, দুর্দান্ত মিডফিল্ড প্যাটার্ন রয়েছে। সামনের দিকটা যদি দেখেন, নেইমারকে ইউজ করবে কিনা, নেইমারকে যদি ইউজ করে তখন হয়তো সলিড দুজন হোল্ডিং মিডফিল্ডার রাখবে, গেমেরেস এবং আপনার ক্যাসিমিরো, এদেরকে রেখে কিন্তু নেইমারকে সামনে যদি রাখে, সামনে যদি দেখেন আরও কত ইম্পর্টেন্ট প্লেয়ার আছে, ভিনিসিয়াস জুনিয়র, রাফিনিয়া। আমি এটা বলতেছিলাম যে রাফিনা আর ভিনির মতো দুইজন প্লেয়ার আছে, পারফর্মার। হ্যাঁ, সো এখানে আবার একটু আছে যে আমি সোশ্যাল মিডিয়ায় অনেক ফ্যানদেরকে বলতে দেখছিলাম যে এরা আসলে ক্লাবেই ভালো করে, টিমে লাস্ট কিন্তু এদের খুব একটা ভালো কম্বিনেশন পাওয়া যায়নি। সো এই চ্যালেঞ্জটা কি মোকাবেলা করতে পারবে? মেইন চ্যালেঞ্জ হলো কার্লো আনচেলত্তির চ্যালেঞ্জটা এরকম। আপনি যদি দেখেন আসলে কোন ফরমেশনে খেলবে, নেইমারকে খেলাবে কিনা। দেখেন এখানে কিন্তু একজন প্লেয়ারকে আমি স্পেশালি মিস করব। হ্যাঁ, আপনি যদি দেখেন তাদের স্কোয়াড থেকে চেলসির নেতো পেড্রোকে কিন্তু বাদ দিয়ে দিয়েছে। হ্যাঁ, বাদ দিয়ে দিয়েছে কারণ নেইমারকে রাখতে গিয়ে এই প্লেয়ারটাকে নিতে পারেনি। আপনি যদি দেখেন চেলসিতে তার কন্ট্রিবিউশন, হ্যাঁ, এবছর সে 27 গোল করেছে, লিগে 20 গোল, অন্যান্য টুর্নামেন্টে আরও 7 গোল। দুর্দান্ত প্লেয়ার। এবং লাস্ট কোন ম্যাচে আমি ম্যাচটা ভুলে গেছি, যে বাইসাইকেল যে একটা গোল করেছে, দুর্দান্ত, যদিও ম্যাচটা হেরেছে। সো এই ধরনের প্লেয়ারকেও কিন্তু আপনি বাদ দিয়েছেন। সো দেখতে হবে তো দলের স্ট্রং পয়েন্ট কিন্তু অনেক রয়েছে, এবং আপনি যেটা বলেছেন যে রাফিনিয়া, ভিনিসিয়াস জুনিয়র মতো প্লেয়ার সামনে রয়েছে, এবং ইগোর থিয়াগো
তাদের মেইন স্ট্রাইকার, একে ইউজ করবেন কিনা। সো মেইন চ্যালেঞ্জটা কিন্তু থাকবে আপনার কার্লো আনচেলত্তির। আপনি নেইমারকে ইউজ করতে গিয়ে কি আপনি স্ট্রাইকার পজিশনে ইগোর থিয়াগো খেলাবেন কিনা, বা 4-3-3 ফরমেশনে আপনি 3জন প্লেয়ারকে খেলাবেন কিনা, রাফিনা, নেইমার জুনিয়র এবং ভিনিসিয়াস জুনিয়র। হ্যাঁ, তখন আপনি 3জন মিডফিল্ডে কাকে দিবেন। সো এইগুলি নিয়ে যদি টিম কম্বিনেশনটা যদি সাজাতে পারে, হ্যাঁ এখনও 2-3 সপ্তাহের মতো সময় রয়েছে, টিম কম্বিনেশনটা যদি অ্যাডাপ্ট করে ফেলতে ব্রাজিল দল দুর্দান্ত একটা স্কোয়াড হবে আমি বললাম। একটা মজার নিউজ পড়ছিলাম যে নেইমারের সাথে কোচের কথা হয়েছে যে তুমি যদি সোশ্যাল মিডিয়া বাদ দিয়ে ফুললি খেলায় ফোকাস থাকো, তোমার ফিট থাকার উপর বেস করে তুমি যতটুকু সময় খেলতে পারো ওইভাবে করে টিমে তাকে দেওয়া হবে। তাকে যে টিমে নেওয়া হয়েছে এটারও 3-4টা কন্টেন্ট সে সোশ্যাল মিডিয়া অলরেডি দিয়ে দিয়েছে। সো সে তো এখন সোশ্যাল মিডিয়ায় খুবই অ্যাক্টিভ। কি মনে হয় যে সে কি ওই জায়গা থেকে বের হয়ে তার প্রফেশনাল ফুটবলটা খেলতে পারবে? নেইমারের মেন্টাল স্ট্রেংথ কিন্তু সবার থেকে বেশি। ব্রাজিলিয়ানদের সে অনেক বড় বড় জায়গায় খেলেছে। মেন্টাল স্ট্রেংথ নিয়ে কিন্তু আমাদের কোনো কোশ্চেন থাকবে না। কোশ্চেন থাকবে নেইমারের একটা ব্যাপারে, সেটা হলো যে ফিটনেস তার আসলে কোন লেভেলে থাকবে, আর ইনজুরি কনসার্ন হলো সব থেকে বড় ব্যাপার। কারণ নেইমার লাস্ট, হ্যাঁ আপনি যদি দেখেন 2 বছরে 17 থেকে 18 বছর ইনজুরিতে পড়েছে। কখনো অ্যাঙ্কেল ইনজুরি, কখনো নিয়ের ইনজুরি, কখনো এসিএল ইনজুরি, অনেক ইনজুরি, বড় বড় ইনজুরিগুলো কিন্তু সে রিকভার করেও কিন্তু সে ওই মেন্টাল স্ট্রেংথ দেখেই কিন্তু ওয়ার্ল্ড কাপে স্কোয়াডে এসেছে। কারণ এই মেজর ইনজুরিগুলি রিকভার করে আবার ফুটবলে ব্যাক করতে পারে, হ্যাঁ সো সেইটা সে কিন্তু করে দেখিয়েছে। আপনি যদি লাস্ট ওয়ার্ল্ড কাপে ক্রোয়েশিয়ার ম্যাচটার কথা মনে থাকে, যেটাতে এক গোলে লিড নিয়েছিল, নেইমার কিন্তু কম্বিনেশন গোলটা নেইমার করেছিল, সুপার একটা গোল ছিল। ব্রাজিল দলের জন্য নেইমার কতটা ইম্পর্টেন্ট সেটা তো হিস্ট্রি বলে দেয়, বিকজ এই মুহূর্তে নেইমার কিন্তু ব্রাজিলের সর্বকালের মানে সব থেকে বেশি গোল করা প্লেয়ার, হাইয়েস্ট স্কোরার। হ্যাঁ, সো তার কন্ট্রিবিউশন নিয়ে তো কোনো কথা নেই। মেইন ফ্যাক্ট হলো কার্লো যেটা বলেছে, ইটস ভেরি ইম্পর্টেন্ট। টেকনিক্যাল জায়গা থেকে আপনাকে দেখতে হবে যে সে আসলে পুরো ফিট কিনা, হ্যাঁ এই স্কোয়াডের সাথে আসলে সে পুরোটা মানে অ্যাডাপ্ট করে খেলতে পারছে কিনা। এই দিকগুলি যদি সে মেনটেন করতে পারে, নেইমার হবে আমার মনে হয় যে ব্রাজিল দলের সব থেকে কি প্লেয়ার। কারণ আপনার ফিটনেস কিছুটা কম থাকলেও সেটা আপনি রিকভার করতে পারবেন ফুটবল ব্রেন দিয়া, বিকজ আপনি কিন্তু ব্রেনটা কাউকে দেননি। এইখানে একটা পয়েন্ট হচ্ছে, নেইমার যদি পারফর্ম ঠিক মতো নাও করতে পারে, তার 100% দিতে পারছে না, কিন্তু সে যদি মাঠে থাকে তাকে সামলানোর জন্য প্রতিপক্ষের 2-3 জন তাকে নিয়ে ব্যস্ত থাকবে। এইটা কিন্তু বড় একটা অ্যাডভান্টেজ ব্রাজিলের জন্য। অবশ্যই নেইমার, মেসি, রোনালদো, হ্যাঁ এদের জন্য তো 3-4 জন এমনি, কারণ এরা কিন্তু সারা ম্যাচে হয়তো 10 কিলোমিটার রান করবে না, হ্যাঁ বা 12 কিলোমিটার রান করবে না, বাট 2-3টা এমন ইম্পর্টেন্ট মুভমেন্ট করবে যেটা খেলা মোমেন্টটা চেঞ্জ করে দিবে। রাইট, হ্যাঁ কারণ লাস্ট ক্রোয়েশিয়ার ম্যাচে এক্সাম্পলটা আবার দিই, গোল হচ্ছিল না 1-2 করেই কিন্তু নেইমার গোল করে দিয়েছে, আপনার যদি মনে থাকে। সো নেইমার দ্যাট প্লেয়ার, যে কোনো সময় খেলা মোমেন্টামটা কিন্তু সে ঘুরিয়ে দিতে পারে, ওই ক্যাপাবিলিটি তার রয়েছে। এবং যেটা হয়েছে নট অনলি নেইমারের আশেপাশে প্লেয়ারদেরকেও আপনি দেখতে হবে, হ্যাঁ রাফিনিয়া, ভিনিসিয়াস জুনিয়র পিছন থেকে যদি এই নেইমার ছাড়াও কাকে আপনি মনে হচ্ছেন যে এরা গেম চেঞ্জার হতে পারে ব্রাজিলের জন্য? অবশ্যই রাফিনা, ভিনিসিয়াস জুনিয়র এই মুহূর্তে ওয়ার্ল্ড ফুটবলের সব থেকে ডমিনেটিং। রিয়াল মাদ্রিদ, বার্সেলোনাকে তারাই তো একদম টেনে নিয়ে আসে। স্পেশালি রাফিনার কথা যদি বলি, রাফিনা যদি ক্লিক করে তখন অপোনেন্ট যত স্ট্রং হোক না কেন, হ্যাঁ রাফিনার ম্যাচ ডেতে রাফিনাকে আপনি যদি ওর বেস্ট পারফর্ম করে ফেলতে পারে, ভিনিসিয়াস যদি তার বেস্ট, যদিও এখন পর্যন্ত ভিনিসিয়াস জুনিয়ররা কিন্তু ব্রাজিল দলে তেমন কোনো কন্ট্রিবিউশন করতে পারেনি, হ্যাঁ সো সেই জায়গা থেকে যদি এই ওয়ার্ল্ড কাপে যদি তারা ক্লিক করে ফেলে, এটা কিন্তু অপোনেন্টের জন্য খুব মানে আমি বলবো যে খুব ভয়ঙ্কর হবে। এবং সেই জায়গা থেকে তাদের স্কোয়াড ডেপথ অনেক স্ট্রং, এবং যেটা বললাম যে ডিফেন্স, মিডফিল্ড, অ্যাটাকিং থার্ড, এবং অ্যাট দ্য সেম টাইম তাদের রিজার্ভ বেঞ্চ লট অফ কোয়ালিটি প্লেয়ার রয়েছে সেখানে। সুতরাং এবং আমি যেটা বললাম যে ইগোর থিয়াগো, হ্যাঁ যে স্ট্রাইকার, হ্যাঁ ব্রানফোর্ডের মানে সুপার পারফর্ম করছে এবং 20 গোল করে ফেলেছে আপনার ইংলিশ প্রিমিয়ার লিগের মতো জায়গায়। তো সেও কিন্তু এখন দুর্দান্ত ফর্মে রয়েছে। মার্টিনেলি, গাব্রিয়েল মার্টিনেলি ভুলে গেছি, কয়জনের নাম বলবো, সুপার মানে মার্টিনেলি আমি বলবো যে সুপার প্লেয়ার, হ্যাঁ সো এরা যদি আপনার ফ্লাশ করে ফেলে মানে তখন তো আসলে আমি যেটা বললাম যে এই স্কোয়াডটা কিন্তু ওয়ার্ল্ড কাপ উইন করার মতো স্কোয়াড। এনরিক এখন একটু চিন্তার বিষয় আছে, মানে এইখানে আমি আপনার সাথে মানে একটু ডিফেন্ড করি। মানে কার্লো যখন স্কোয়াডটা দিয়েছে, এনরিকে তো রিয়াল মাদ্রিদ ওকে লোনে দিয়েছে, হ্যাঁ সো যেটা হয়েছে যে এনরিকের থেকে ওই যে আমি বললাম যে হ্যাঁ আপনার এখানে যদি পেড্রোকে সে যদি নিতে পারতো এটা আরও বেটার হতো। সে কার্লো আনচেলত্তি ডেফিনেটলি তার প্ল্যান থেকে সে করেছে, বাট এনরিক হয়তো ম্যাচ উইনিং প্লেয়ার বা গেম চেঞ্জারও হতে পারে,
কিছু কিছু মোমেন্টে। হ্যাঁ, সো ওই চিন্তা করে কিন্তু দলের স্কোয়াডে নিয়েছে। ওয়ার্ল্ড কাপ আসলে ডিফারেন্ট অনেক কিছু চিন্তা করে কিন্তু স্কোয়াড করা হয়, সত্যি কথা। এখানে আপনার পারফর্মার তো আছেই, তারপরেও কিন্তু কিছু কিছু মোমেন্টে ম্যাচ অনুযায়ী চিন্তা করে যে আমি এই সময় এই ম্যাচে খেলাবো, এই ম্যাচে নতুন একটা 11 নামাবো, এরকমই চিন্তা করে কিন্তু স্কোয়াড দেওয়া হয়। সো কার্লো আনচেলত্তি তো ডেফিনেটলি ওয়ার্ল্ড ফুটবল আমরা জানি তার নলেজ কত, কোচিং নলেজ, সেই জায়গা থেকে আমি বলবো যে সে কিন্তু অনেকগুলো চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে, লিগ জিতেছে, নিজে প্লেয়ার ছিল। সুতরাং সেই জায়গা থেকে আমি বলবো যে কার্লো আনচেলত্তি, মানে আমি বলবো যে যেটা বলি আমরা যে ব্রাজিল হেক্সা মিশন কমপ্লিট করতে পারবে কিনা, এটা হয়ে যেতে পারে। ব্রাজিলের জন্য ভাই এবার কিন্তু 2টা হেক্সা, মানে জিতলে মানে চ্যাম্পিয়ন হেক্সা, না হারলে হারার হেক্সা, রাইট, 6টা বিশ্বকাপ। হ্যাঁ, তারা তো মানে ব্রাজিল দর্শকরা অ্যাটলিস্ট ঠান্ডা মাথায় খেলাটা দেখতে পারে, কারণ টিমের স্ট্রেংথ যথেষ্ট ভালো আছে। এক্স্যাক্টলি। এবং কোনো দুর্বলতা কি আছে মনে হয়? কোন দুর্বলতা আছে আমার কাছে মনে হয় যে উইং ফুল ব্যাক যেখানে আছে, এখানে ড্যানিলো হয়তো স্টার্ট করবে, এক পাশে হয়তো আমি জানি না মানে কাকে দিয়ে স্টার্ট করাবে। একটা সময় কিন্তু আপনি জানেন যে ব্রাজিল দলের যারা ফুল ব্যাক খেলতো, ড্যানি আলভেস, কাফু, মানে সুপার মার্সেলো, আপনার যদি মনে পড়ে থাকে। হ্যাঁ, সো এই ধরনের ফুলব্যাক কিন্তু এখন আসলে ব্রাজিল দলে নাই। সো ওই জায়গাটা আমার কাছে মনে হয়েছে যে কিছুটা অ্যাবসেন্স থাকতে পারে, বাট সেন্টার ব্যাক সলিড রয়েছে। সো ওই আমার কনসার্নের জায়গা হলো 2 উইং ব্যাক। হ্যাঁ, আমি পার্সোনালি ব্রাজিলের সাপোর্টার না, বাট ওই টাইমে ব্রাজিলের খেলাগুলো রাতে হোক দিনে হোক আমি ব্রাজিলের খেলা দেখতাম, অনেক সুন্দর খেলা। ব্রাজিলের ফ্যান হলেই যে ব্রাজিলের খেলা আপনি দেখবেন না, ব্রাজিল খেলা দেখতেই ভালো লাগে। হ্যাঁ, ভালো লাগে, রাইট। আমি কিন্তু আর্জেন্টিনার ফ্যান, বাট আমি কখনো ব্রাজিলকে অপছন্দ করি না। হ্যাঁ, বরং আমার খারাপ লাগে ব্রাজিল হেরে গেলে। আমিও ব্রাজিলকে অপছন্দ করি না, ব্রাজিলের কিছু ফ্যান নিয়ে অবজেকশন আছে, যাই হোক সেটা অফ দ্য ফিল্ড, অন দ্য ফিল্ড ব্রাজিল আসলে কি করছে, আমাদের কি এন্টারটেইনমেন্ট করছে, কি গেম দিচ্ছে, সেটাই বড় ব্যাপার। দিন শেষে ফুটবলটা সুন্দর, রাইট। সো হোপফুলি ব্রাজিল এবারও ভালো কিছু করবে, ব্রাজিলের দর্শকরা সেই আশায় বুক বাঁধতে পারে। অবশ্যই স্কোয়াড সেটাই বলছে।